নমস্কার, আমি অনুভব। গান, গল্প এবং এর আজ ষষ্ঠ নিবেদনে আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায়ের কাহিনী পিশাচ। এটি বিমল ও কুমারের সিরিজের গল্প। বিমল কুমারের অ্যাডভেঞ্চার এই প্রথম অনুভব ও বন্ধুরা শোনাচ্ছে আপনাদের। আজকের গল্পটা ভয়াবহ, কিন্তু আবার ভয়াবহ নয়ও। কেন, সেটা শুনেই বুঝতে পারবেন। শুরু হচ্ছে বিমল কুমারের অ্যাডভেঞ্চার হেমেন্দ্র কুমার রায়ের কলমে। বিমলের ভূমিকায় শুভব্রত জানা, কুমারের ভূমিকায় শুভায়ু। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি অনুভব। শুরু হচ্ছে বিমল কুমারের অ্যাডভেঞ্চার পিশাচ। বাড়িওয়ালা অত্যন্ত বিমর্ষভাবে বললে, আগে হ্যাঁ মশাই, এই বাড়িখানা নিয়ে আমি রীতিমতো বিপদে পড়ে গিয়েছি। খবরের কাগজে যা বেরিয়েছে তা মিথ্যে নয়। এ বাড়িতে গেল 3 মাসের মধ্যে 3 জন লোক মারা পড়েছে, আর সেই 3টে মৃত্যুই বেশ রহস্যময়। এ বাড়িতে আর বোধহয় নতুন ভাড়াটে আসতে রাজি হবে না। বিমল বললে। ব্যাপারটা আমাদের একটু খুলে বলবেন? বাড়িওয়ালা বললে, ব্যাপারটা এখন সবাই জানতে পেরেছে, সুতরাং আমার আপত্তি নেই। কুমার বললে, এই বাড়িতে যিনি শেষ ভাড়াটে ছিলেন সেই রামময় বাবুর নাম আমরা শুনেছি। উদ্ভিদবিদ্যা নিয়ে গবেষণা করে তিনি খুব নাম করেছেন। আগে হ্যাঁ, তিনি আসবার আগে কিন্তু আমার বাড়ির কোনো দুর্নামই ছিল না। কলকাতার কাছেই যতটা সম্ভব নির্জনে বসে উদ্ভিদশাস্ত্র আলোচনা করবেন বলেই এই বাড়িখানা তিনি ভাড়া নিয়েছিলেন। বাড়ির পিছনগার বাগানে তিনি হরেক রকমের দামি গাছ কাছড়া আনিয়ে নানা রকম পরীক্ষা করতেন। পাছে কোনো অভিজ্ঞ লোক তার বাগানে গিয়ে গাছ কাছড়ার ক্ষতি করে সেই ভয়ে কারুকে তিনি সেখানে যেতে দিতেন না। এই বিষয়ে তার নিষেধ খুব স্পষ্ট ছিল। কিন্তু মাস 3 আগে একদিন সকাল বেলায় দেখা গেল রামময়বাবুর উড়ে বেয়ারাটার মৃতদেহ বাগানের ভিতরের দিকে পড়ে রয়েছে। তার সর্বাঙ্গ লম্বা লম্বা কালছিরা। তার দেহকে যেন অনেকগুলো দড়ি দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়েছিল। তার গলাতেও ফাঁসির দাগ। কিন্তু সবচেয়ে আশ্চর্য আর ভয়ানক ব্যাপার হচ্ছে এই মৃতদেহের ভিতরে এক ফোঁটাও রক্ত বা রস ছিল না। কে যেন তার শরীরের সমস্ত রক্ত আর রস একেবারে নিংড়ে বার করে নিয়েছিল। পুলিশ এলো, কিন্তু আজ পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো কিনারাই হয়নি। রামময়বাবু রটিয়ে দিলেন তার বাগানে ভূত আছে। কেউ যেন আর তার ত্রিসীমানায় না যায়। বিমল বললে, তারপর থেকে কি রামময় বাবু ওই বাগানের ভেতর আর যেতেন না? বাড়িওয়ালা বললে, যেতেন বই কি, বাগানের ভিতরেই তার সারা বেলা কেটে যেত। তারপর শুনুন, মাস 3 আগে আর এক সকালে বাগানের ভিতর একটা অচেনা লোকের মৃতদেহ পাওয়া যায়। পুলিশের তদন্তে প্রকাশ পায় সে হচ্ছে একজন পুরনো দাগি চোর। চুরি করবার মতলবেই এখানে এসে বেঘরে প্রাণ হারিয়েছে। সে হতভাগ্যের গায়েও ছিল তেমনি লম্বা লম্বা কালছিরার ডোরা, আর তার দেহের ভিতরেও এক ফোঁটা রক্ত বা রস ছিল না। বিমল খানিক ভেবে বললে, তারপর রামময় বাবু কিভাবে খুন হলেন সে কথা বলুন। বাড়িওয়ালা বললে, খুন না, খুন নয়। সপ্তাহখানেক আগে বাড়ির একটা ঘর থেকে রামময় বাবুর মৃতদেহ পাওয়া যায় বটে, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে বলেছেন তাকে কেউ হত্যা করেনি। হৃদচন্দ্রের ক্রিয়া হঠাৎ বন্ধ হওয়াতেই তার মৃত্যু হয়েছে। কুমার শুধলে, তার দেহ কি কালশিরার দাগ ছিল? রক্ত আর রস কেউ শোষণ করেছিল? বাড়িওয়ালা মাথা নেড়ে বললে, মোটেই না, মোটেই না। তার মৃতদেহের অবস্থা ছিল সম্পূর্ণ স্বাভাবিক, কিন্তু হুজুগে লোকেরা তা বিশ্বাস করবে কেন? রামময় বাবুর মৃত্যু নিয়েও তারা মহা হইচই লাগিয়ে দিয়েছে। বিমল বললে, আপনার আর কিছু বলার নেই? আছে, তবে সে বিশেষ কিছু নয়।
রামময় বাবু মারা পড়বার আগেই ওই বাগানের ভিতরে প্রায় ইঁদুর, ছুঁচো, পেঁচা, বাদুড় আর চামচিকের মরা দেহ পাওয়া যেত। তাদের দেহ, রক্ত কি রস কিছুই থাকতো না। বিমল উত্তেজিতভাবে বললে, আপনি যেসব জীবের নাম বললেন তারা সবাই নিশাচর। বাগানের ভেতরে কি মরা কাক, চিল বা চিড়াচ পাওয়া গেছে? না, ও বাগান সাংঘাতিক হয় রাত্রেই। সন্ধ্যার পর আজকাল আর ওর আশেপাশ দিয়ে কেউ তাই হাঁটতে চায় না। সকলেরই বিশ্বাস রাত্রে ওখানে পিশাচের আবির্ভাব হয়। রামময় বাবুর মৃত্যুর পর থেকেই বাড়িখানা খালি পড়ে আছে। ওখানে আর কেউ বাস করতে চাইবে বলে তো মনে হয় না। কিন্তু আমরা যদি কিছুদিন ওখানে বাস করতে চাই? বাড়িওয়ালা অনেকক্ষণ বিস্মিত চোখে কুমার ও বিমলের মুখের দিকে তাকিয়ে রইল। তারপরে বলল, তাহলে আমার আপত্তির কোনো কারণ নেই, কিন্তু মনে রাখবেন, সব কথা শোনবার পরেও ওখানে গিয়ে আপনারা যদি কোনো বিপদে পড়েন, সেজন্য আমাকে পরে দায়ী করতে পারবেন না। আমি ভাড়া দিই অর্থলাভের জন্যে, নরহত্যার জন্য নয়। বিমল বলল, আপনি নিশ্চিন্তে থাকুন। আমাদের রক্ত শোষণ করে আজও বোধহয় এমন পিশাচের জন্ম হয়নি। তাহলে ওই কথাই রইল, আজ বিকেলে ওই বাড়িতে গিয়ে উঠব। বিমল ও কুমার বিকেলের পরে সেই রহস্যময় বাড়িতে এসে উঠল। টালিগঞ্জ থেকে যে পথটা রিজেন্ট পার্কের পাশ দিয়ে গড়িয়াহাটটার দিকে চলে গিয়েছে, তারই একপাশে এই সঙ্গীহীন বাড়িখানা দাঁড়িয়ে আছে। চারিদিকে ধুধু করছে মাঠ আর শস্যক্ষেত। মাঝে মাঝে এক একটা পোড়ো পুকুর বা জলাভূমি অস্তগামী সূর্যকিরণে চকচক করে উঠছে। জায়গাটা নির্জন বটে। বাড়ির পিছনেই খানিকটা জমি পাঁচিল দিয়ে ঘেরা। এইটাই হচ্ছে রামময় বাবুর বাগান। বাগানের ঠিক ওপরেই দোতলার একটা ঘরে গরম জলে চা মেশাতে মেশাতে বিমল বললে, আচ্ছা কুমার, তুমি ভূত, পেতনি, পিশাচ বিশ্বাস করো? কুমার বললে, সাধারণ লোকে যখন ভূতের গল্প বলে তখন আমি তা হেসে উড়িয়ে দিই, কিন্তু বৈজ্ঞানিক পণ্ডিতরাও যখন ভূত প্রেত নিয়ে মাথা ঘামান তখন তার হেসে উড়িয়ে দিতে পারি না বটে, কিন্তু বিশ্বাস করতেও প্রবৃত্তি হয় না। পিশাচরা নাকি মানুষের মতো দেহধারী হলেও মানুষ না। অনেক সময় প্রেতাত্মা নাকি মানুষের শরীরের ভেতর আশ্রয় নেয়, তখন সেই মরা জ্যান্ত হয়, জীবিত মানুষের রক্ত চুষে খায়। লোকের কথা মানতে গেলে বলতে হয়, পাশের ওই বাগানে জ্যান্ত মরা রোজ রাতে জীবজন্তুর রক্ত চুষে শোষণ করতে আসে। বিমল ও কুমার দুজনেই জানলা দিয়ে বাগানের দিকে দৃষ্টিপাত করল, কিন্তু তখন সন্ধ্যার অন্ধকারে বাগান আচ্ছন্ন হয়ে গিয়েছিল। বিমল যা ঢেলে একটা পেয়ালা কুমারের দিকে এগিয়ে দিয়ে বললে, কিন্তু এই নির্বোধ পিশাচটা কি রক্তপানের জন্য আর কোনো জায়গা পেল না? ওই পাঁচিল ঘেরা বাগানটুকুর মধ্যে কটা জীবই বা আসতে পারে? সামনের টেবিলের উপরে একটা চাপড় বসিয়ে কুমার বলে উঠল, ঠিক, বাগানের বাইরে এত বড় বড় জীব থাকতে এসে এখানে বসে অপেক্ষা করবে কেন? হ্যাঁ, তবে যদি বলো এই পিশাচটা অত্যন্ত বিলাসী, কবির মতো ফুলের গন্ধ শুঁকতে ভালোবাসে। আমি ওসব কিছুই বলতে চাই না। আমার মতে হচ্ছে এখানে পিশাচ টিশাচ কিছুই নেই। বিমল চুপচাপ চা পান করতে লাগলো। কুমারও আর কিছু বললে না। চারিদিকে সন্ধ্যার নীরবতা ক্রমেই বেশি ঘনিয়ে উঠছে। আচম্বিতে পাশের ঘরে একটা শব্দ হলো। কে যেন কি একটা মাটির উপর ফেলে দিলে। বিমল ও কুমার দুজনেই চমকে দাঁড়িয়ে উঠল। তারপর দ্রুত পদে পাশের ঘরে ছুটে গেল। ঘরের মাঝখানে রয়েছে একটা মস্ত বিড়াল। বিমল হাসি মুখে গর্জন করে বললে, তবে রে দুরাত্মা পিশাচ, আমাদের এমন করে ভয় দেখানো রোজ তো। বিড়ালটা প্রকাণ্ড এক লাফ মেরে জানলার পথে অদৃশ্য হয়ে গেল। কিন্তু তার কয়েক সেকেন্ড পরেই বাগানের ভিতর থেকে একটা বিড়ালের অত্যন্ত তীক্ষ্ণ ও অস্বাভাবিক আর্তনাদ জেগে উঠল।
মাত্র একবার। তারপরেই সব চুপচাপ। বিমল আশ্চর্য হয়ে বললে, বাগানে গিয়ে বিড়ালটা এরকম চেঁচিয়ে উঠলো কেন? খবরদার, যা দেখার কাল সকালে দেখলেই হবে। মনে রেখো, রাতে ওই বাগান বিপজ্জনক। কুমার দরজার দিকে এগোতে এগোতে বললে, কি বিবল, তুমি ভয় পেলে নাকি? রামময় বাবুর বাগান সাধারণ লোকের কাছে বিশেষ উল্লেখযোগ্য বলে মনে হবে না, কারণ সকালে যেসব বিখ্যাত ফুল গাছকে আদর করে তাদের কোনোটাই সেখানে নেই। কিন্তু সেখানে যেসব গাছগাছরা রয়েছে তাদের অনেকেরই পরিচয় বিমল ও কুমার জানে না। ফার্ন, পাতাবাহার, ঝাউ, ক্যাকটাস ও পাম জাতীয় এমন অনেক গাছ সেখানে রয়েছে বাংলাদেশের যাদের দেখা মেলে না। একদিকে রয়েছে অনেক রকম অর্কিড। বিমল বললে, কুমার, তোমার আমারও তো বাগানের শখ আছে, কিন্তু এরকম অর্কিড কখনো দেখেছো কি? কুমার বললে, না, এগুলো বোধহয় ভারতবর্ষের অর্কিড নয়। বিমল উচ্ছ্বসিত কণ্ঠে বললে, বাবা, কি চমৎকার! দেখো কুমার, দেখো, আর সব অর্কিডের মাঝখানে বাঁধানো বেদির ওপরে যে প্রকাণ্ড অর্কিডটা রয়েছে। অর্কিড যে এত বড় হয় আর তার ফুল এত অদ্ভুত, না দেখলে তো বিশ্বাসই করতুম না। গাঢ় বেগুনি ফুল, আর তার প্রত্যেকটা পাপড়ির মুখে থেকে যেন টকটকে রক্ত ঝরে পড়ছে। রক্তমুখী অর্কিড ফুল। কুমার সেই দিকে এগিয়ে গিয়েই বলে উঠল। বিমল, শিগগিরই এদিকে এসো। বিমল কয়েক পদ অগ্রসর হয়ে স্তম্ভিত চোখে দেখলে কালকে সেই বিড়ালটার মৃতদেহ সেইখানে আড়ষ্ট হয়ে পড়ে রয়েছে। দুজনে অবাক হয়ে অনেকক্ষণ সেইখানে দাঁড়িয়ে রইল। তারপর বিমল ধীরে ধীরে বললে, তাহলে কাল আমরা এই বিড়ালটারই মরণের কান্না শুনেছি। কে কে বোধ করলে? কোন অজানা বিভীষিকা এই বাগানে বাস করে? আজ রাত্রে তা বোঝবার চেষ্টা করব। পেট্রোলের একটা 400 বাতি লণ্ঠন ও দুটো বন্দুক নিয়ে বিমল ও কুমার সন্ধ্যার পর বাগানে এসে বসল। খানিক আলোয় খানিক কালোয় বাগানের বিচিত্র গাছগুলোকে আরও অদ্ভুত দেখাতে লাগলো। বাড়িওয়ালা সত্য কথাই বলেছিল, সন্ধ্যার পরে ভয় কেউ এদিকে আসে না। কারণ 2 ঘন্টা অপেক্ষা করার পরেও আশপাশ থেকে তারা কোনো মানুষেরই সাড়া শব্দ পেল না। তাদের মনে হলো এ যেন সৃষ্টি ছাড়া ঠাঁই, কেবল অভিশপ্তরাই এখানে বাস করতে পারে। 2-3টে পেঁচা ও বাদুড় শূন্যকে শব্দিত করে কোথায় উড়ে গেল। বিমল ও কুমার দুজনেই তাদের উড়ন্ত দেহের দিকে মুখ তুলে দেখল। হয়তো তারা আশা করেছিল যে এখনই কোনো অজ্ঞাত শত্রু তাদের দেহ ধরে বাগানের জমিতে পেড়ে ফেলবে। বিমল বললে, কুমার, একটা মিষ্টি গন্ধ পাচ্ছ কি? পাচ্ছি, কিন্তু এ বাগানে সকালে তো কোনো ফুল দেখিনি, আর কোনো সুগন্ধও পাইনি। হয়তো এ ফুল রাতে ফোটে। আমার মন যেন বলছে সুগন্ধ আসছে ওই অর্কিডগুলোর দিক থেকে। আচ্ছা, আমি দেখে আসছি। এই বলে কুমার উঠে পড়ল। বিমল দেখলে কুমার ধীরে ধীরে অর্কিডগুলোর দিকে এগিয়ে গেল। তারপর সেই রক্তমুখ অর্কিড ফুলের কাছে গিয়ে দাঁড়ালো। পর মুহূর্তেই এক আর্তনাদ এবং সঙ্গে সঙ্গে কুমারের দেহ মাটির ওপরে লুটিয়ে পড়ে ভীষণ ছটফট করতে লাগলো। চোখের পলক ফেলবার আগেই বিমল সেখানে গিয়ে হাজির হলো এবং কুমারের দিকে চেয়েই ব্যাপারটা বুঝতে তার বিলম্ব হলো না। সে তখনই রিভলভার তুলে অর্কিড গাছটাকে লক্ষ্য করে উপরি উপরি 2বার গুলি বৃষ্টি করলে। তারপর মাটি থেকে কুমারের বন্দুকটা নিয়ে আরও 2বার ছোঁড়বার পরেই রক্তমুখ ফুল শুদ্ধ অর্কিড গাছটা 2খানা হয়ে ভেঙে পড়ল। কুমার তখন অজ্ঞান হয়ে গেছে। তার সারা দেহ জড়িয়ে অনেকগুলো লম্বা লম্বা সুতো বা দাঁড়া থরথর করে কাঁপছে। বিমল তাড়াতাড়ি ছুরি বার করে সেগুলো কাটতে বসল। কুমারের জ্ঞান হয়েছে, কিন্তু তার সর্বাঙ্গ তখন ফোড়ার মতো টাটিয়ে রয়েছে। পাশে দাঁড়িয়ে বিমল বললে,
আসল ব্যাপারটা এইবার বোঝা গেল। কেতাবে পড়েছিলুম দক্ষিণ আমেরিকা ও আরও অনেক দেশে এমন এমন কোন জাতের অর্কিড পাওয়া যায় যারা জীবজন্তুর রক্ত শোষণ করতে পারে। উদ্ভিদশাস্ত্রে পণ্ডিত রামময় বাবু ওই রকম এক মারাত্মক অর্কিড এনে এখানে পালন করছিল। দিনে সে নিরাপদ ছিল, কিন্তু রাত্রে তার ফুল গন্ধ জাগার সঙ্গে সঙ্গেই সে রক্ত পান করতে চাইতো। তার গন্ধ ছড়িয়ে নানা জীবজন্তুকে কাছে আকর্ষণ করে এই পিশাচ অর্কিড অক্টোপাসের মতো শোয়া দিয়ে তাদের আক্রমণ করত। শেষ হলো আজকের নিবেদন বিমল কুমারের অ্যাডভেঞ্চার পিশাচ। গল্পটি লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিয়ে যাবেন, যাতে আগামী গল্পতে আরও ভালো কিছু নিয়ে আসতে পারি আপনাদের জন্য। বিমলের ভূমিকায় শুভব্রত জানা, কুমারের ভূমিকায় শুভায়ু, বাড়িওয়ালার ভূমিকায় অভিষেক বোস, গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি অনুভব। কাহিনী সূত্র রচনা দিতিপ্রিয়া রায়, সহকারী ঐশী ভট্টাচার্য, তত্ত্বাবধানে সোনামণি সাহা, উপদেষ্টা হিয়া মুখার্জি। আগামী সোমবার আরও নতুন একটি গল্প নিয়ে আসছি আপনাদের জন্য। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। নমস্কার।